প্রিয় ভিউয়ার্স, সৃজা ব্যাকরণমের পক্ষ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ। আমরা এর আগের এপিসোডে আমরা দ্বন্দ্ব সমাস এবং তৎপুরুষ সমাসের আলোচনা করেছি। সমাসগুলো যদি পৃথক পৃথকভাবে আলোচনা করি তাহলে একটা সুবিধা হলো এই যে ওই সমাসটা ভালো করে বোঝা সম্ভব হয়ে ওঠে। নামে তার পরিচয়, এই কথাটা আগেও কিন্তু বলেছি। যেমন তৎপুরুষের মধ্যে কেন তৎপুরুষ নামটা হয়েছিল তা বলেছি। দ্বন্দ্ব সমাসের মধ্যে ওরকম একটা নাম ছিল এবং সংস্কৃত শ্লোকে কি ছিল সেটাও বলেছি। আজকে আমরা কর্মধারয় বলবো। কর্মধারয় জানাহাংসাং বহুব্রী। রাজাকে বলছো এমন একটা কর্ম করে দেন যাতে আমি বহুব্রী হয়ে যেতে পারি, বহুধনের মালিক হয়ে যেতে পারি। এইভাবে নাকি ওই ব্যাকরণের পণ্ডিত বহুধনের মালিক হয়েছিল। তাহলে কর্মধারণ, কর্ম এমন একটা কর্ম করে দিতেন, কর্ম, তাহলে সেটার থেকেই কর্মধারয়ের উৎপত্তি। এখন ধারয়টা কি? কর্মটাই বাকি। কর্ম আমরা কই না যে তোর ধার ধারি না আমি, ধারটা হলো আশ্রয়। তাহলে কর্মধারয়টা কি? কর্মকে আশ্রয় করে যে সমাজটি, তাই কর্মধারয়। প্রশ্ন হচ্ছে কর্মটা কি? ইংরেজিতে যাকে বলা হয় অবজেক্ট, সেটাই আমার পরিভাষায় বাংলায় হয়েছে কর্ম। কথাটা যখন আমরা এইভাবে ব্যাখ্যা করি একটা বাক্য দিয়ে, কর্তা পরে হচ্ছে কর্ম পরে হচ্ছে ক্রিয়া। বাংলা ভাষার সেন্টেন্স তৈরি হয়, বাক্য তৈরি হয় এভাবে, প্রথমে কর্তা পরে কর্ম পরে ক্রিয়া। ইংরেজিদের আবার তা না, তার একটু ব্যতিক্রম আছে। ওদের কর্মটা পরে থাকে আর আরবদের ক্রিয়াটা আগে থাকে। এইভাবে আমাদের বিন্যাসটা, তাহলে প্রথমে কর্তা পরে কর্ম পরে ক্রিয়া। কিন্তু কর্তা আমাদের প্রথমে থাকলেও কর্মের অধিকার বেশি। এইটাই কর্মধারয়ের গুরুত্বটা। কিভাবে? কর্তাকে যদি আমরা গণতান্ত্রিক পদ্ধতির সংসদীয় সংসদের যে সরকারের যদি প্রেসিডেন্ট বলি, তাহলে কর্ম হবে তার প্রধানমন্ত্রী। মানে মূল চালিকা শক্তিটা কর্ম। কেন? যদি বলি আমি খাই, তাহলে সেখানে কর্ম থাকে না। কর্ম না থাকলে কি বিপত্তি? আমি কি খাই এই প্রশ্নের মুখোমুখি হয়ে যেতে হয়। আমি অনেক কিছুই খেতে পারি, একটা আনসার্টেনিটি, একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যেতে হয় শ্রোতাকে। তখন যদি বলি আমি ভাত খাই, তাহলে জিনিসটা সম্পন্ন হয়, পরিষ্কার হয়। তাহলে এখানে ফ্যাক্টরটা কি? ফ্যাক্টরটা কিন্তু কর্তা না, ফ্যাক্টরটা কর্ম। আরো ভালো করে বুঝালিয়ে দেখি, যখন আমি খাই এই বাক্যটাকে আমরা ভয়েস চেঞ্জ করি বা বাচ্চান্তর করি, অন্য বাচ্চা নিয়ে যাই, তাহলে বলতে হয় আমাকে খেতে হয়। তখন বাক্যটা কি হয়ে যায়? ক্রিয়াপ্রধান হয়ে যায়। কেমন ক্রিয়াপ্রধান হয়ে যায়? আমি তো নিজেই পরিবর্তন হয়ে গেছে, আমি আমাকে হয়ে গেছে, কর্মে চলে গেছে, কর্তাও কর্মে চলে গেছে আমাকে। আর খেতে হয় পুরাটাই ক্রিয়া হয়ে গেছে, মানে যৌগিক ক্রিয়া হয়ে গেছে, কম্পাউন্ড ভার্ব হয়ে গেছে। তার ফলে তার মানে কি? অস্তিত্ববিহীন হয়ে যাচ্ছে বাক্যটা কর্ম না থাকাতে। আর কর্ম যদি থাকতো আমি ভাত খাই, তাহলে এটা করার সময়, পেসিভ করার সময় কর্ম কিন্তু ঠিক থাকবে। কর্মকে চেঞ্জ করা যাচ্ছে না, কারণ ওই ইংরেজিতে যে বলি আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, অন্য পরিবর্তন হলো, রাইস পরিবর্তন হচ্ছে না। আমাদেরও আমি ভাত খাই, ভাত আমার দ্বারা খাওয়া হয়, ভাতের পরিবর্তন হচ্ছে না, ভাতটাই হচ্ছে কর্ম। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি একটা বাক্যের মধ্যে কর্মের প্রাধান্য বেশি। সেই কর্মের যদি প্রাধান্য হলে একটি বাক্য হয়, ভাব প্রকাশে কর্মের গুরুত্ব বা অবজেক্টিভিটির গুরুত্ব এখানে। সেই কর্মকে ধারয় করে, মানে আশ্রয় করে যে সমাজটি নির্বাচিত হয়, সেটাই কিন্তু কর্মধারয়। কর্মধারয় সমাজে তাহলে কর্মটা কিভাবে ধারণ করে এটা আমরা দেখতে হবে। যেমন একটা উদাহরণ দিই, নীল পদ্ম, এটি কর্মধারয়। নীল যে পদ্ম, তাহলে নীল যে পদ্ম ধারণটা করলো কি? এখানে আসল বস্তুটা কি? কর্মকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়। তাহলে কি? নীল কি? পদ্ম। ঠিক আছে, তাহলে পদ্মটা কেমন? নীল। এই নীলটা কাকে ধারণ করেছে? পদ্মকে ধারণ করেছে, অন্য কাউকে বোঝায় নাই। তার মানে পদ্ম না থাকলে নীলের অস্তিত্ব নাই। নীল পদ্ম, এটা হলুদ পদ্ম কেউ বলছে না। তাহলে পদ্মের সাথে নীলের যে সম্পর্কটা তৈরি করছে, নীল ওই কর্মকে আশ্রয় করে, অর্থাৎ পদ্মকে আশ্রয় করে তৈরি হয়েছে। বিধায় এই সমাজটি যখন কম্পাউন্ডিং হয়েছে, সংক্ষিপ্ত হয়েছে, নীল পদ্ম হয়েছে, নীল যে পদ্ম থেকে ছোট হয়েছে, সেটি কর্মধারয়ে রূপান্তর হয়েছে। এইভাবে যদি আমরা দেখি, নীল পদ্ম দেখলাম, মহান যে নবী, মহানবী, নবী হচ্ছে এটার অবজেক্ট, কে বা কি। তাহলে এই যে নবী, নবীটা কেমন? মহান। এই মহানটা কাকে ধারণ করে নবী মহান হয়েছে? নবীকে ধারণ করে। তাহলে দেখা যাচ্ছে নবীটাই হলো আসল, মানে কর্ম। এই যে কর্মকে ধারণ করে বলে এর নাম হলো কর্মধারয়। কিন্তু প্রশ্ন দেখা দিচ্ছে এখানে যে কর্মধারয়তে এক রকমের না,
তখন কি হবে? তখন এর বিচিত্র প্রকাশ হবে। সেই বিচিত্র প্রকাশ দেখতে গেলে আমাদের যেতে হবে আমাদের এই কর্মধারের শাখা প্রশাখাতে। প্রথম শাখাটির নাম এক, যেটাকে আমরা বলছি সাধারণ শাখা। সাধারণত এইভাবেই হয়ে থাকে। আচ্ছা, আমরা এর আগেও বলেছিলাম যে ব্যাস বাক্য দেখে অনেক সময় অনেক সমাস চেনা যায়। কর্মধারয় কিন্তু ব্যাস বাক্য দিয়ে সর্বক্ষেত্রে চেনা সম্ভব নয়, খুব জটিল একটি সমাস। তৎপুরুষকে খুব সহজেই চেনা যায় বিভক্তি দিয়ে, দ্বন্দ্বকে সময় ব্যাস বাক্য করলে খুব সহজেই চেনা যায়, ওটাকে ও দিয়ে ব্যাস বাক্য করে ফেলা যায়। কিন্তু আমাদের কর্মধারয়ের সমাসটি কখনো যে দিয়ে, কখনো যিনি তিনি দিয়ে, কখনো আগে পরে দিয়ে, কখনো আবার রূপ দিয়ে, কখনো ন্যায় দিয়ে, কখনো ইত যুক্ত করে বহু বিচিত্র উপায়ে সংগঠিত হয় এই সমাসটি। সুতরাং এই সমাসটি এই যে বহু বিচিত্র হয় তার কারণ হচ্ছে, এই কারণকে ভিত্তি করে আমাদের ব্যাকরণবিদগণ পূর্বজনেরা একেবারে পাণিনি থেকে পতঞ্জলি হয়ে পরবর্তী জনেরা কি করেছেন, এটার একটি বিভাজন তৈরি করে দিয়েছেন। বিভাজনটা হচ্ছে যে একটা বিভাজন থাকবে সাধারণ বিভাজন, এটি এইভাবেই হয়। এই সাধারণ বিভাজন আবার একরকম না, এখানেই কর্মধারয়ের গুরুত্বটা। এক, এটা প্রথমত অ্যাডজেক্টিভ প্লাস নাউন দ্বারা সংগঠিত হবে। যেমন নীল পদ্ম, এটার ব্যাস বাক্য দাঁড়াবে নীল যে পদ্ম। এটি এই যে নীল যে পদ্ম, একটা যে দিয়ে ব্যাস বাক্য দিয়ে আমরা আগের ক্লাসে বলেছিলাম যে দিয়ে যায় চেনা বা আমরা ব্যাস বাক্য দিয়ে চিনতে পারি, কিন্তু এই যে এটা যে দিয়ে হয়েছে পরেরটা যে দিয়ে হবে না। দুই নাম্বার হচ্ছে কেন হবে না এটা দেখাচ্ছি। প্রথমটা অ্যাডজেক্টিভে নাউন হয়ে গেল, তাহলে এখানে অ্যাডজেক্টিভের নাউনটাকে, এই নাউনটাই হলো কর্ম, এই নাউনটাকে আশ্রয় করে গড়ে উঠবে এই অ্যাডজেক্টিভের এই যত গুণাগুণ। যেমন রাজার সে দেবর্ষি, দেবতাতুল্য ঋষি, এই যে ঋষি তুল্য দেবতা বা দেবতা তুল্য ঋষি, ওই ঋষিটার মধ্যে যে দেবগুণ আছে এটা প্রকাশ করেছে, ওই ঋষিটা ভালো। তাই তাহলে আমাদের এই যে পদ্মটা বলেছি, যে পদ্মটাকে আমি বুঝাতে চাচ্ছি, সমগ্র বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছে 108টি নীলপদ্ম। নীলপদ্মের কি ব্যাপার এটা ছিল যে দুর্গা পূজাকে, দুর্গা দেবীকে না জাগাইতে পারলে রামচন্দ্রের রাবণ বধ করা সম্ভব না। সুতরাং তাকে 108টি নীলপদ্ম দিয়ে তাকে পূজা করতে হবে। কারণ 108টি নীলপদ্ম সে কিছুতেই সমগ্র বিশ্ব সংসার তন্ন তন্ন করে যতই আনে, দেবী লুকোচুরি করে একটি মানে লুকিয়ে ফেলে। লুকিয়ে ফেলার পরে রামচন্দ্র নিজেই নিজের চোখের মধ্যে তীর দিয়ে যখন তার নিজের পদ্মটাকে তুলে আনতে গেছে, তখন তাকে আশ্বস্ত করে তার লুকানো পদ্মটা দিয়ে দেয়। এইভাবে তাকে দেবীকে সন্তুষ্ট করে রাবণ বধ সম্পন্ন করে এবং তার স্ত্রীকে উদ্ধার করার কাজটিও সম্পন্ন করে। তাহলে দেখা গেল যে একটা কাহিনী ওর মধ্যে রয়েছে এই নীলপদ্মের মধ্যে। আচ্ছা, এরপরেরটা আমরা যাই অ্যাডজেক্টিভে। অ্যাডজেক্টিভে আমরা কেন এই অ্যাডজেক্টিভে এই কথাটা বলছি, ইংরেজি লাগালাম কেন? আমাদের মূল লক্ষ্যটা ভিউয়ার্স আপনারা বুঝবেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের শিক্ষার্থীরা সহজে বুঝতে পারে ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজের সাথে ওদের সম্পর্কটা ভালো। আমরা যতই বিশেষণ বিশেষ্য এগুলো বলার আগেই ওরা বুঝে ফেলে যে ও এটা তো অ্যাডজেক্টিভ, ঠিকই, নীল ব্লু, বাস বুঝে ফেলবে। এই সুবিধার জন্য আমি আমার মতো করে আমি তৈরি করেছি, এটা কোনো বই বা কেউ অন্য কোনো ব্যাকরণবিদ এভাবে করেন নাই ব্যাখ্যাটা। সুতরাং আমরা দেখবো এবার অ্যাডজেক্টিভে চালাক চতুর, এই দুটি পদের দুটোটাই লোকটা কেমন চালাক, লোকটা কেমন চতুর, এরকম কেমন প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। তাহলে দুইটার অস্তিত্ব অ্যাডজেক্টিভ দিয়ে। এখন আগের বার বলেছি যে দুইটা, একটা অ্যাডজেক্টিভ একটা নাউন, নাউনকে আমরা কর্ম ধরেছিলাম। এই যে নীল যে পদ্ম, নীল পদ্ম, আমরা এখানে বললাম এই কর্ম পদ্ম বা পরপদ এটি প্রধান। এখানে তাহলে তো এখানে তো নাউন নেই, তাহলে এখানে কি হবে? এই জন্য এই বিভ্রান্তিটা তৈরি হয় চালাক চতুর। চালাক চতুর দেখে অনেকেই মনে করে, অনেক শিক্ষার্থী এবং শিক্ষকও মনে করে এটা চালাক ও চতুর, এটা উভয় পদ প্রধান, এটা বোধহয় দ্বন্দ্ব সমাস। এটা কিন্তু আমাদের আগে পরিষ্কার হতে হবে, এটি দ্বন্দ্ব সমাস নয়। কেন নয়? সাধারণ শাখায় আমাদেরকে বলে দিছে দুটি অ্যাডজেক্টিভ মিলেও একটি কর্মধারয় সমাস হতে পারে। সেক্ষেত্রে কর্মধারয়ের যে প্রধান ক্যারেক্টার সেটা হলো কি, পরপদটি প্রধান হবে, পরপদ প্রধান হবে। আচ্ছা, যেমন আমাদের পদ্মটি প্রধান হয়েছিল নীলপদ্মে, এখানে চালাক চতুরে চালাক ও চতুর নয়, দুই পদ প্রধান নয়। এখানে একই সঙ্গে দুইজন ব্যক্তিকে বুঝাচ্ছি না। আমরা কথায় কথায় বলি তোর মতো চালাক চতুর কিন্তু আমি আর দেখি নাই। এই যে চালাক চতুর দেখি নাই বলতে যাইয়া একই ব্যক্তিকে কিন্তু বলছে, একজন চালাক একজন চতুর, দুইজনকে বলেন নাই। দ্বিতীয় হচ্ছে সে আসলে বুঝাইতে চাইছে কি, যে তোর মতো চতুর না,
দেখি নাই। চালাক কিন্তু খারাপ না, সে চালাকের সঙ্গে যখন সে চতুরকে টেনে নিয়ে আসছে তখন চতুর নেগেটিভ একটি শব্দ এখানে প্রধান পেয়ে গেছে। চতুর মানে কানিং, ধূর্ত, আর চালাক মানে ক্লেভার। ক্লেভার খারাপ না, কিন্তু কানিং কিন্তু খারাপ। মানে বুঝাতে চাচ্ছে যে ওর মতো চালাক চতুর নেই, মানে এই কানিং লোকটাকে বুঝাতে চাচ্ছে। তখন একই ব্যক্তি হওয়াতে সে দ্বন্দ্ব সমাজ থেকে খারিজ হয়ে গেল। আশ্রয় নিল কোথায়? কর্মধারে। কেন কর্মধারে এলো? এখানে চতুর নামক কর্মটি এখানে প্রদান হয়ে গেছে পরপদ হয়ে। চতুরকেই বোঝানো হচ্ছে, যে ব্যক্তিটি চতুর তাকেই এখানে রিপ্রেজেন্ট করছে। সুতরাং আমরা অ্যাডজেক্টিভে এই চালাক চতুরটা দেখে ফেললাম। তার মানে দুই রকম। কেন দুই রকম হওয়ার কারণ, একটা অ্যাডজেক্টিভের নাউনে আর একটা অ্যাডজেক্টিভে। এবার আমরা 3 নাম্বারটা দেখবো, একই বৈশিষ্ট্যের নিরিখে পরপদ প্রধান আমাদের মাথায় রাখতেই হবে কর্মধারায় বুঝতে গেলে। আচ্ছা, কিভাবে পরেরটা দেখবো? দুটাই এবার নাউনে দেখবো। এবার দুটাই নাউন। এখন দুটাই নাউন তো কর্তা হতে পারে, নাউন তো কর্ম হতে পারে। সেই কর্মের প্রাধান্য কিভাবে হয় এবং পরবর্তী কেমন প্রাধান্য হয়, এটি না দেখলে কর্মধারায় চিনা যাবে না। তাই যদি হয়, এখানে একটা শব্দ আমরা নিতে পারি নাউনে রাজর্ষি কিংবা দেবর্ষি। এই যে রাজর্ষি, এটার ব্যাস বাক্য কি হবে? যেমন চালাক চতুর ব্যাস বাক্যটা কি হয়েছিল? যে চালাক সেই চতুর। এই যেই সেই বা যে সে, যে দিয়ে যে সে দিয়ে এই কর্মধারের সমাজটা হয় প্রধানত যে দিয়ে বেশি হয়, তারপরে যে সে দিয়ে। এখন যে সেটাকে যদি সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে নিয়ে যায় তখন যে সে থাকে না, সে হয়ে যায় যিনি তিনি। সুতরাং রাজর্ষি হয়ে গেল যিনি, রাজা, তিনি, ঋষি। এই যে সে, এই যে যিনি তিনি, এইটি আমাদের আসলো কেন? আসলো এই জন্যই, আমরা যখন বলি তুই কি খাইছিলি, তুমি কি খেয়েছ, আপনি কি খেয়েছেন, তাহলে আমাদের সম্বোধনটা কিন্তু বয়সের বিচারে বা পাত্রের বিচারে কিন্তু উপস্থাপিত হয়। যেহেতু পাত্রটি আগে নিন্দিত, বেশি ভালো না, যে চালাক সেই চতুর, সে কিন্তু যে সের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। কিন্তু যেই আমরা রাজর্ষিকে নিয়ে আসছি, এখানে ঋষি তুল্য রাজা, সুতরাং তার ইটা বেশি, তার লেভেলটা ভালো, হাই লেভেলের। সে হাই লেভেলের হলে যে সে বলা যাবে না, সম্মানিত ভাবে বলতে হবে। এই সম্মানজনক পদ এনে, যিনি এনে, তিনি এনে রাজর্ষিকে ব্যাখ্যা করতে হলো। এটাই ব্যাস বাক্য, ব্যাখ্যামূলক বাক্যকে ব্যাস বাক্য বলি। তাহলে এটা কি হলো? ব্যাস বাক্যটা হলো যিনি রাজা তিনি ঋষি একত্রে রাজর্ষি। এখানে যিনি দেব তিনি ঋষি দেবর্ষি হতে পারে, যিনি মহান তিনি ঋষি মহর্ষি হতে পারে, যিনি তিনি দেব হতে পারে। কিন্তু এখানে দুটাই নাউন। কি করে বুঝলাম? এই রাজা নাউন, ঋষিও নাউন। কিন্তু নাউন আর রাজা আর ঋষি মিলে এক পথ, একজনকেই বুঝাইছে। এই যে একজনকে না বুঝাইলে কি হইতো? না হলে যে বলতাম ওই মা বাবার মতো দ্বন্দ্ব সমাস হয়ে যেত। যে কারণে চালাক চতুর, যেই চালাক সেই চতুর, এই কর্মধারায় চলেছে এক ব্যক্তির কারণে। মহানবীও এক ব্যক্তি, নীলপদ্ম একটি, যিনি রাজা তিনি ঋষি রাজস্বীও এক, অভিন্ন। এই অভিন্নতার জন্য আমরা এটাকে কর্মধারায় নিয়ে আসতে পেরেছি। তারপরে আমরা চলে যাই আরেকটি, সেটা হচ্ছে কি অ্যাডভার্বে, অর্থাৎ ক্রিয়া বিশেষণের সাথে একটি সম্পর্ক হবে। দুটাই অ্যাডভার্ব হবে। দুটা অ্যাডভার্ব কাকে বলি? ভার্বের দুষ্গুণ বুঝায়, তাইকে অ্যাডভার্ব বলে। মানে ক্রিয়াপদের দুষ্গুণ বুঝায়, তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ, তাকে বলে অ্যাডভার্ব। এখন অ্যাডভার্বটা কিরকম? যে এই ধীরে সুস্থে যা, ধীরে সুস্থে একটা সমাসবদ্ধ পদ, ধীরে সুস্থে। তার মানে কি? এখন এইটার পরপদ কেন প্রধান, এটা আমরা বুঝবো। আর একই জিনিস কিনা এটা আমরা বুঝবো। আমরা যখন বলছি এই ধীরে যা, ধীরে যাবার যায় আসে উল্টা পড়ে যেতেছে, বলছে এই ধীরে সুস্থ মতে যা। অর্থাৎ খালি ধীরে গেলেই হবে না, সুস্থ মতেও যেতে হবে। এই যে কথা প্রসঙ্গেই আমরা যখন বলি, বিশেষ করে বাচ্চাদের আমরা বলি, সে তো তিরিং বিরিং করে যায়, যার জন্য ধীরে খালি গেলে হয় না, ধীরে যাবার যে উল্টা পরে ভঙ্গি করে, এই ভঙ্গি যাতে না করে তার জন্য তার প্রায়োরিটি দেওয়া হলে সুস্থ থাকে। মানে ধীরে যেতে হবে না, খালি সুস্থ মতেও যেতে হবে। অর্থাৎ এইটাই প্রধান হয়ে গেল, ধীরের চেয়েও সুস্থ প্রধান। ধীরে বাট কিভাবে? সুস্থ মতে যেতে হবে। এই জন্য এটাকে ব্যাস বাক্য করা হলো ধীরে অথচ দিয়ে বলা হইলো। তাহলে এটার ব্যাস বাক্য পাল্টে গেল, আগেরটার মতো যিনি তিনি দিয়ে হলো না। একই কাজ, একই ফাংশন, সেটা যেটা হতে যাচ্ছে সেটা ধীরে সুস্থে অথচ দিয়ে ব্যাখ্যা করা হলো। একটা অব্যয় নিয়ে আসা হলো। কেন নিয়ে আসা হলো? যে ধীরের থেকে সুস্থকে প্রাধান্য দেওয়ার জন্য। ধীরে বাট সুস্থে, যে অথচ সুস্থে, অর্থাৎ এইটির পরপদের প্রাধান্য দিতে গিয়ে অথচকে নিয়ে আসা হলো। এখন আমরা তাহলে দেখলাম যে দিয়ে, যে সে দিয়ে, যিনি তিনি দিয়ে, আর অথচ দিয়ে আমরা আরেকটি পেয়ে গেলাম কর্মধারায়। এখন এই কর্মধারার মধ্যে আবার দেখলাম সেখানে অবশ্যই পরবর্তী কথা,
পরপদ প্রধান এটাকে ছাড়া যাবে না। মানে এই সমাসের সবচেয়ে ভাইটাল ক্যারেক্টারটা হচ্ছে পরপদ প্রধান, যে দ্বন্দ্ব সমাসের যেমন উভয় পদ প্রধান। তাহলে আমরা আরেকটা শাখা দেখে নেই, তাহলে আমাদের সাধারণ কর্মধারয়টি শেষ হয়ে যাবে। সেটা হলো VN, মানে ভার্বাল নাউন প্লাস ভার্বাল নাউন। এটাকে ক্রিয়া বিশেষ্য বলি বাংলায়। ভার্বাল নাউন মানে কি, আসলে ভার্ব ছিল কিন্তু সে নাউন হয়ে গেছে, জিরান্ট হয়ে গেছে। কিরকম হয়ে গেছে জিরান্টের মতো ভার্বাল নাউন? যেমন আমরা বলি ধোয়া মোছা, আমরা খা বলি খাজুকা খাওয়া, করজুকা করা, দেখজুকা দেখা। কাউকে জিজ্ঞেস করলে যদি আমরা জিজ্ঞেস করি যে এই বলো দেখি করা কোন পদ, দেখা, বলা, হাঁটা, চলা, নিশ্চিত সে বলে ফেলবে এটা ক্রিয়াপদ। কিন্তু বি কেয়ারফুল, সতর্ক থাকতে হবে। নামক প্রত্যয় যুক্ত হওয়ার সাথে সাথে ক্রিয়াপদ খারিজ হয়ে যায়। কারণ ক্রিয়াপদের ধর্ম হলো তেসে তেসি যুক্ত হবে, সে টেন্স অনুসারে চলে, করি, করিতেছি, করিয়াছি। সে কখনো করা, দেখা, বলা এইভাবে যাবে না বাংলায়। আর সংস্কৃত হইলে করণ, ভোজন, শ্রবণ এইভাবে হবে। অর্থাৎ ভার্বাল নাউন বা ক্রিয়াবাচক বিশেষ্যটা বুঝতে গেলে আমাকে প্রত্যয়টা এর সঙ্গে জড়িত থাকতে হবে। এই প্রত্যয় দেখলে বুঝবো আমরা এটা ভার্বাল নাউন বা ক্রিয়াবাচক বিশেষ্য। এখন দুইটা ক্রিয়াবাচক বিশেষ্য মিলে কেন দ্বন্দ্ব সমাস হলো না? দুই পদ প্রধান তো হইতেই পারতো, দুইটা ভার্বাল নাউন যেহেতু। না, ওই দুইটা অ্যাডজেক্টিভ যেরকম পারে না, চতুর্থকে প্রদান করে ফেলছে। এখানে আমরা দেখব পদটা দেখব ধোয়া মুছা। এখন ধোয়া না মুছা কোনটার গুরুত্ব বেশি? এই ঘর ধোয়া মুছা করছিস? করছি। কি করছস? ঘরটা আগে ধুবি ভালো করে, তারপর মুছবি। আগে মুছে পরে ধুলে হবে না। আগে শরীর মুছে গোসল করতে গেলে এটা হয় না, আগে ধুইতে হবে তারপর মুছতে হবে। তাহলে ধোয়ার চেয়ে মুছার গুরুত্বটা বেশি, কারণ যদি সে আগে মুছে পরে ধয় আবার তাকে মুছতে হবে। সুতরাং এই শব্দের চরিত্র বলতেছে ধোয়া মোছা করা অর্থ মানে কি, ধোয়া মোছা মানে মুছতে হবে। তো মুছতে গেলে আগে ধুইতে হয়, কিন্তু মুছাটা জরুরি। না মুছলে কি হবে? না মুছলে স্যাঁতস্যাঁতে থাকবে, পিছলা পরে যাওয়ার ভয় থাকবে। অর্থাৎ যেটা চাচ্ছে সে সেটা হচ্ছে না, সেটা নির্ভর করতেছে মুছার উপরে। তাহলে দেখা গেল এখন এটা ব্যাস বাক্য বা আমরা বিগ্রহ বাক্য দিয়ে কিভাবে ব্যাখ্যা করবো এটা আগে ধোয়া, আগে ধোয়া পরে মুছা, আগে ধোয়া পরে মুছা। এই যে আগে আর পরে কে নিয়ে আসলাম, আরেকটা ক্যারেক্টার দ্বারা এগুলো ব্যাস বাক্যের। অর্থাৎ পাঁচটার জন্য 5 রকমের পদ্ধতি ব্যবহার করতে হয়েছে। কেন আগে পরে দেওয়া হলো? কারণ ধোয়া মোছা করতে হলে একসঙ্গে তো আর ধোয়া মোছা করা যায় না। এটা স্বাভাবিক একটা জিনিস, জানা যায় যে কোনো জিনিস আগে ধুইতে হয় তারপর মুছতে হয়। গোটা যদি ধোয়া মোছা করি, এই জন্য ওইটার জন্য এই শব্দটি আগে নেওয়া হয়েছে। এটা আগে ধুবো তারপরে, হ্যাঁ, মানে বিফোর এন্ড আফটার, এরকম কাজটা এখানে কাজ করছে, প্রক্রিয়াটা কাজ করছে। তাহলে ধোয়া মোছার ব্যাস বাক্য করতে গেলে দেখা গেছে আগে এবং পরে এই ইয়াগুলো, মানে এই শব্দগুলোকে আমাকে ব্যবহার করতে হয়েছে। এই অ্যাডভার্বগুলো বা যেটাই বলি এই পদগুলোকে আমাকে ব্যবহার করে এই শব্দটা তৈরি করতে হয়েছে ধোয়া মোছা। তাহলে আমরা কি বুঝলাম যে পরপদ প্রধান ঠিকই কর্মধারয়, কিন্তু এক সাধারণ কর্মধারয়ের মধ্যেই তার বিচিত্র রূপ, 5টার 5 রূপ। একটা যে দিয়ে হচ্ছে নীল যে পদ্ম, নীল পদ্ম, মহান যে নবী, মহানবী, কিন্তু কমন ক্যারেক্টার পরপদ প্রধান। তারপরে দ্বিতীয়টা হচ্ছে দুটাই অ্যাডজেক্টিভ পদ কিন্তু একই পদ, যে চালাক সেই চতুর, আবার চতুর প্রধান। তৃতীয়টা হচ্ছে দুটাই নাউন কিন্তু একই ব্যক্তিকে বোঝাচ্ছে, সম্মানিত ব্যক্তি, তাই যিনি রাজা তিনি ঋষি। মানে আমি কিভাবে কোন আদবে কথা বলবো এটা সমাজ দ্বারা শাসিত, আমাদের সমাজ বলে দেয়, বাঙালি সমাজ এভাবে বলে। তারপর এটা ধীরে সুস্থে, অ্যাডভার্বে অ্যাডভার্ব বুঝাই যাচ্ছে, ধীরে চলো সুস্থে চলো, দুটোই অ্যাডভার্ব। কিন্তু অ্যাডভার্বে অ্যাডভার্ব মিলেও একটা কম্পাউন্ডিং বা একটা সমাস হতে পারে আমাদের ধীরে সুস্থে একটা শব্দ তার প্রমাণ। এবং সেইটি ধীরে সুস্থের ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো ধীরে অথচ সুস্থে। এইভাবে আমরা ধীরে সুস্থের মধ্যে সুস্থতার প্রাধান্য দিয়ে কর্মধারয়কে চিহ্নিত করেছি এবং ব্যাস বাক্য করতে যেয়ে এটা অথচ শব্দটি ব্যবহার করে নিয়েছি। এবার সর্বশ্রেষ্ঠ যেটা ভিএন মানে ভার্বাল নাউন এবং ভার্বাল নাউন বা ক্রিয়াবাচক বিশেষ্য দিয়ে যেটা করেছি, ক্রিয়াবাচক বিশেষ্য ধোয়া মুছা করা দেখা বলা সকলগুলোই যে সমাস হয়ে যাবে তা না। যার যোগ্যতা আছে সেই সমাস হবে, যার যোগ্যতা নাই সে বিক্ষিপ্ত হয়ে চলে যাবে। আমাদের সমাজের মধ্যে যার যোগ্যতা আছে সেই টিকে থাকে, এটা সার্ভাইভাল অফ ফিটেস্ট। মানে এই যোগ্যতার জন্য সে কম্পাউন্ডিং হতে পেরেছে। আবার এই করা বলা
এটা হতে পারছে না, কারণ করা বলা এরকম কোনো এই দুটা মানে দুটোটাই ভার্বাল নাউন ছিল, কিন্তু সে সমাস তৈরি করতে পারে নাই। কেন পারে নাই? আমরা ওই রকম শব্দ কোথাও ব্যবহার হতে দেখি না। আমরা দেখেছি এই ধোয়া মোছা কর, সুতরাং ধোয়া মোছাটা একেবারে একদম সক্রিয়ভাবে একটি শব্দ তৈরি করে কম্পাউন্ডিং করে আমাদের সমাস উপহার দিয়েছে। এবং এইভাবে আমরা একটা সাধারণ কর্মধারয় সমাজটাকে পঞ্চশক্তি দ্বারা পরিচালনা করে ব্যাস বাক্য দিয়ে তার বিচার করে আমরা দেখেছি যে এখন আর সাধারণ কর্মধারয় সমাজটি ভয়ের কারণ নাই। কিন্তু একটি কথা রয়েছে, এর আরো দুটি শাখা রয়েছে। একটি হচ্ছে তুলনামূলক, তার 3টি শাখা, উপমান, উপমিত, রূপক। আরেকটি হচ্ছে এই মধ্যপদলোপী কর্মধারয়। ওই দুটো যদি আবার পরিষ্কার ভাবে না বুঝি, অর্থাৎ 4টি, তাহলে আবার এই সাধারণ কর্মধারয় দিয়ে আবার আরেক বিভ্রান্তির মধ্যে পড়ে যাব আমরা, অর্থাৎ কর্মধারয় আর আমাদের ক্লিয়ার পরিষ্কার রূপ ধারণ করবে না। সুতরাং আমার পরিষ্কার ধারণার জন্য আমাদের পরবর্তী ক্লাসটি অত্যন্ত জরুরি। ধন্যবাদ।